আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টাইম এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী ৩ দিনের ভিতরে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে না রাখলে ইরানে চালানো হবে আবারও ভয়াবহ হামলা। পাল্টা জবাবে ইরান বলেছে, আমাদের ইউরেনিয়াম কাউকে দিব না। ইরানের সাথে আবারও নতুন অস্ত্র চুক্তি করেছে রাশিয়া। তেলের বিনিময়ে ইরানকে আবারও দেবে $5 বিলিয়ন যুদ্ধাস্ত্র। প্রায় কয়েক বছর পর আবারও কিম জং উন সফরে যাচ্ছে ইরানে। জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার সাথে ইরানের হবে সামরিক চুক্তি, যার কারণেই কিম জং উনের এই সফর। দিন যতই যাচ্ছে ইরানের তেল বাণিজ্য ততই ফুলে ফেপে বেড়ে যাচ্ছে। কোনোভাবেই আটকাতে পারছে না যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা থাকলেও প্রতিদিন লাখ লাখ ডলারের তেল বিক্রি করছে ইরান। অবশেষে যুদ্ধের দোরগোড়ায় ইসরায়েল এবং তুরস্ক। দুই দেশের সেনারা ইতিমধ্যে নিয়েছে প্রস্তুতি। যে কোনো সময় শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তেহরানে। বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে ইরানের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না দিলে আবারও শুরু হবে ভয়াবহ সামরিক হামলা। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনার বিস্ফোরণ, যেখানে প্রতিটি মুহূর্ত যেন আরও বিপজ্জনক হয়ে উঠছে। এই হুমকির জবাবে তেহরান কোনো ধরনের নরম অবস্থান নেয়নি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের ইউরেনিয়াম কোনো অবস্থাতেই অন্য কারো হাতে তুলে দেওয়া হবে না। এটি ইরানের সার্বভৌম অধিকার এবং জাতীয় নিরাপত্তার অংশ। এই যুক্তিতেই কঠোর অবস্থানে রয়েছে দেশটি। ইরানের এই অবস্থানকে সামনে রেখে ওয়াশিংটন ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি বাড়াতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে অতিরিক্ত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং নৌবহর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি সিদ্ধান্তই পুরো অঞ্চলকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেহরানও বসে নেই। প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, যদি আবার হামলা চালানো হয় তাহলে তার জবাব হবে এমনভাবে যা আগে কখনো দেখা যায়নি। তাদের দাবি, এবার আঘাত আসবে সরাসরি এবং ধ্বংস হবে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এই উত্তেজনার মাঝে আন্তর্জাতিক অঙ্গনেও নড়াচড়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক পর্যায়ে। জ্বালানি বাজার থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক, সবকিছুতেই পড়তে পারে বড় ধরনের প্রভাব। এখন পুরো বিশ্বের দৃষ্টি আটকে আছে এই ৩ দিনের দিকে। সময় যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, সমাধান না এলে সামনে অপেক্ষা করছে আরেকটি ভয়াবহ সংঘাত। আর সেই সংঘাতের পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা নিয়ে কোনো সন্দেহ রাখছে না তেহরান কিংবা ওয়াশিংটন, কেউই। মস্কো এবং তেহরানের মধ্যে আবারও বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। এই নতুন চুক্তির মাধ্যমে তেলের বিনিময়ে ইরানকে প্রায় $5 বিলিয়ন উন্নত যুদ্ধাস্ত্র সরবরাহ করবে রাশিয়া। এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। চুক্তির আওতায় ইরান পেতে যাচ্ছে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ধ্বংসের সরঞ্জাম এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তেলের বিনিময়ে এই ধরনের অস্ত্র সহযোগিতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করেছে। ইরান তাদের জ্বালানি সম্পদ ব্যবহার করে সরাসরি সামরিক শক্তি বাড়ানোর পথ বেছে নিয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখা যাচ্ছে। এই চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাড়ছে চাপ এবং সতর্কবার্তা। ওয়াশিংটন মনে করছে, এই ধরনের সহযোগিতা মধ্যপ্রাচ্যে ভারসাম্য নষ্ট করতে পারে এবং সংঘাতকে আরও উস্কে দিতে পারে। ফলে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়ে উঠছে। তেহরান অবশ্য এসব চাপকে গুরুত্ব দিচ্ছে না। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের চুক্তি করতে তারা প্রস্তুত। বাহ্যিক চাপ বা হুমকি তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারবে না বলেও স্পষ্ট করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই চুক্তি শুধু একটি অস্ত্র ক্রয় বিক্রয়ের বিষয় নয়, বরং এটি বড় শক্তিগুলোর মধ্যে নতুন করে শক্তির প্রতিযোগিতা তৈরি করছে, যার প্রভাব খুব দ্রুতই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘ সময় পর আবারও আন্তর্জাতিক সফরে বের হচ্ছেন কিম জং উন, আর গন্তব্য হিসাবে সামনে এসেছে ইরান।
এই সফরকে ঘিরে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে, কারণ এটি শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এর পেছনে রয়েছে বড় ধরনের সামরিক হিসাব নিকাশ। জানা যাচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে নতুন সামরিক চুক্তি চূড়ান্ত করা। দুই দেশই দীর্ঘদিন ধরে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে, আর এবার সেটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি চলছে। এই সম্ভাব্য চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অভিজ্ঞতা ইরানের জন্য বড় সুবিধা হয়ে উঠতে পারে বলে ধারণা তৈরি হয়েছে। এই সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ, কারণ দুই দেশের এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এতে করে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে যে কোনো বৈধ সহযোগিতাকে স্বাগত জানাবে। একইভাবে পিয়ংইয়ংও দেখাচ্ছে আগ্রহ, যেখানে তারা নতুন অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। সবকিছু মিলিয়ে এই সফর শুধু একটি রাষ্ট্রপ্রধানের ভ্রমণ নয়, বরং এটি বড় ধরনের সামরিক ও কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাব খুব শীঘ্রই আন্তর্জাতিক অঙ্গনে স্পষ্ট হয়ে উঠতে পারে। দিন যতই এগোচ্ছে, ইরান তাদের তেল বাণিজ্য ধরে রাখার ক্ষেত্রে নতুন নতুন পথ তৈরি করছে। তবে কোনোভাবেই আটকাতে পারছে না বলা একটু বাড়িয়ে বলা হয়। বাস্তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করে আসছে, এবং এতে ইরানের তেল রপ্তানি কিছু সময়ে কমেছেও আবার কিছু সময়ে বেড়েছেও। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, তাই এখানে উত্তেজনা তৈরি হলেই বৈশ্বিক বাজারে প্রভাব পড়ে। ইরান এই রুটকে কৌশলগতভাবে ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত রাখতে চায়, যদিও বাস্তবে পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ইরান বিভিন্ন বিকল্প উপায়ে, যেমন মধ্যস্থতাভোগী, আঞ্চলিক বাণিজ্য চ্যানেল এবং কিছু ক্ষেত্রে গোপন বা পরোক্ষ লেনদেনের মাধ্যমে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিকভাবে আলোচনা হয়। এর ফলে তাদের আয় পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিষেধাজ্ঞা জোরদার করার পাশাপাশি নজরদারি বাড়িয়েছে, যাতে এই বিকল্প পথগুলো সীমিত করা যায়। কিন্তু বৈশ্বিক জ্বালানি চাহিদা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক স্বার্থের কারণে এই নিয়ন্ত্রণ সব সময় শতভাগ কার্যকর হয় না। ফলে বাস্তব চিত্রটা হল, ইরানের তেল বাণিজ্য একেবারেই থেমে নেই, আবার পুরোপুরি বাধাহীনও নয়। চাপ ও পাল্টা কৌশলের মধ্যে দিয়েই এই খাতটি ওঠানামার মধ্যেই চলছে। সব মিলিয়ে উত্তেজনা থাকলেও প্রতিদিন বিপুল পরিমাণ তেল লেনদেন হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে জটিল আন্তর্জাতিক রাজনীতি, নিষেধাজ্ঞা এবং বিকল্প বাণিজ্য কৌশলের এক দীর্ঘ লড়াই। এভাবে সরাসরি যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলা ঠিক হবে না। ইসরায়েল এবং তুরস্ক এর মধ্যে এখনও পূর্ণ মাত্রার যুদ্ধের কোনো নিশ্চিত ঘোষণা বা প্রমাণিত তথ্য নেই। তবে উত্তেজনা যে বেড়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাকড়েন স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন ইস্যু, বিশেষ করে আঞ্চলিক প্রভাব, সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক অবস্থান এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলছে। দুই দেশের সামরিক বাহিনী নিজ নিজ অবস্থানে সতর্ক রয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক অংশ। তবে এটাকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি বলা সবসময় সঠিক ব্যাখ্যা নয়। অনেক সময় এই ধরনের প্রস্তুতি কেবল চাপ তৈরি বা প্রতিপক্ষকে সতর্ক করার কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। আন্তর্জাতিক অঙ্গনে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ ইসরায়েল ও তুরস্ক দুই দেশই গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি, এবং তাদের মধ্যে সংঘাত হলে তা পুরো অঞ্চলে বড় প্রভাব ফেলতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আলোচনার সুযোগ এখনও রয়েছে, এবং সাধারণত এমন অবস্থায় বড় শক্তিগুলো সংঘাত এড়াতে মধ্যস্থতার চেষ্টা করে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি সংবেদনশীল, কিন্তু এটিকে তাৎক্ষণিক ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে হিসেবে নিশ্চিতভাবে ঘোষণা করা বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না।